ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটো ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। ইরান নানাভাবে হামলা চালাচ্ছে এবং তাদের হামলায় রীতিমতো দিশেহারা। একটা, তারা শাহেদ ড্রোন ব্যবহার করছে যেটা ভয়ঙ্কর আওয়াজ দেয়, একেবারে আত্মারা খাঁচা ছাড়া হয় সেই ভয়ে। তেমন ধরনের একটা ড্রোন যার নাম হচ্ছে শাহেদ 136। আর একটা জিনিস, সেটা হচ্ছে সুইসাইড ড্রোন। এটা আরো ভয়ঙ্কর। এই সুইসাইড ড্রোনে আমেরিকানরা দিশেহারা হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতিও বাড়ছে। এটা এত নিচ দিয়ে যায় যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একটা হলো উপর দিয়ে যায় যেটা আটকাইতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এত নিচ দিয়ে যায় সেটা কিন্তু ঠেকানো খুব মুশকিল। হিজবুল্লাহরা বছরখানেক আগে ইসরায়েলের বিরুদ্ধে এই ড্রোনটা ব্যবহার করে ব্যাপক সফলতা পায়। এখন মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ঠিক এই ড্রোনগুলো ছাড়ছে, যেটাকে বলা হচ্ছে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধের চতুর্থ এবং পঞ্চম দিনে এক নতুন রণকৌশল হাতে নিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে, যার ফলে তাদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং ক্ষয়ক্ষতিও বেড়ে যাচ্ছে, কোনোভাবে ঠেকানো যাচ্ছে না। গত মঙ্গলবার যুদ্ধের চতুর্থ দিনে আইআরজিসির পক্ষ থেকে বলা হয় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের মূল ভূখণ্ড এবং দূরবর্তী মার্কিন কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে। আর আইআরজিসি নেভি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন বা স্বল্প পাল্লার হামলা পরিচালনার দায়িত্ব পেয়েছে। ইরান এই যুদ্ধে অত্যন্ত সস্তা কিন্তু কার্যকর অস্ত্র হিসেবে আত্মঘাতী ড্রোনকে বেছে নিয়েছে। আইআরজিসি নেভি বলছেন যাদের কাছে এই ড্রোনের বিশাল মজুদ রয়েছে তারা ইতিমধ্যে অভিযানের 14তম এবং 15তম ঢেউ সফলভাবে পরিচালনা করছে। এর আগে যাদের কাছে ছিল এই ধরনের সস্তা কিন্তু কার্যকর, তারা লম্বা সময় ধরে এই অভিযান পরিচালনা করতে পারছে। দক্ষিণ পারস্য উপসাগরীয় দেশগুলোতে বাহরাইন, কুয়েত, কাতার, আমিরাতে অবস্থিত মার্কিন নৌ এবং বিমান ঘাঁটিগুলো এই ড্রোনের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও স্বীকার করেছে ঝাঁকে ঝাঁকে আসা এই ড্রোনগুলো মোকাবেলা করতে গিয়ে এই অঞ্চলের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এবং পেট্রোয়েট ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইআরজিসির নেভি ড্রোন হামলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি কার্যত অচল হয়ে গেছে। এছাড়া ক্যাম্প আরিফ জানে 6 জন মার্কিন সেনার মৃত্যু রেশ না কাটতে কাটতেই নতুন করে ড্রোনের আনাগোনা দেখা গেছে। মানামায় অর্থাৎ বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌ বহরের সদর দপ্তরের ড্রোন হামলায় কমান্ড এবং সাপোর্ট সেন্টারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই কৌশলের পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি, দামি ইন্টারসেপ্টর বা মিসাইলের চেয়ে ইরানি ড্রোনের খরচ অনেক কম, যা মার্কিন বাহিনীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। যেখানে তারা অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বা ড্রোন ব্যবহার করছে, সেখানে ইরান অনেক কম দামি কিন্তু কার্যকরী ভাবে ড্রোন ব্যবহার করছে। নিজ দিয়ে উঠতে সক্ষম এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধরা পড়ছে না, কারণ এত নিচুতে যে একদম লক্ষ্যবস্তুতে যে আঘাত আনছে। ফলে ইরানের এই আত্মঘাতী ড্রোন একদিকে, অন্যদিকে শাহেদ ড্রোন, এই দুটা ড্রোনই এমন কার্যকর যে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে। বিশেষ করে আমেরিকা কোনোভাবেই এই ড্রোন ঠেকাতে পারছে না। দর্শক, এখন বারবার যে আলোচনাটা সামনে এসছে সেটা হলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র কি ফেঁসে গেল? ইরানের যে কৌশল, সে কৌশল সামাল দিতে পারছে না। কারণ ইরান শুধুমাত্র তার যেই রক্ষণাত্মক ভূমিকাই নেই,
যে সে শুধু হামলা মোকাবেলা করছে, হামলার প্রেক্ষিতে সে শুধুমাত্র ইসরায়েলে কয়েকটা ক্ষেপণাস্ত্র ছুটছে তা না, সমস্ত মধ্যপ্রাচ্যের সমস্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে একভাবে, যে মার্কিন লক্ষ্যবস্তুকে সামনে রেখে এমন অবস্থা যে এখন দুবাই শূন্য হয়ে গেছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার কেউ আর শান্তিতে নেই। এমন পরিস্থিতির মধ্যে অনেকটা হচ্চকায় গেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা ভাবতে পারেনি যে প্রথম দফায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এইরকম ভয়ঙ্কর মৃত্যুর পর ইরান খুব দ্রুত তার সাথে ঘুরে দাঁড়াবে এবং যুদ্ধকে এইভাবে ছড়িয়ে দেবে। এটা তাদের হিসাবের বাইরে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল আগে কি ছিল? তারা বারবার চাইছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন, রেজিম চেঞ্জ। সেই জন্য তারা কিছুদিন আগে যে বিক্ষোভ, যেখানে 25-30 হাজার মানুষ মারা গেল, সেই বিক্ষোভকে তারা উৎসাহিত করেছে, সাপোর্ট দিয়েছে এবং মানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা যাতে না নেওয়া হয় সেই ব্যাপারে তারা হুমকি ধামকি দিয়েছে ইরানকে, এবং বারবার মানে ইরানের জনগণকে বিদ্রোহ করার জন্য তারা আহ্বান জানিয়েছে। এবারও তাদের ধারণা ছিল যে খামেনির মৃত্যুর পর জনগণ রাস্তায় নামবে এবং এই শাসন ব্যবস্থার বিপক্ষে তারা রুখে দাঁড়াবে, আভ্যন্তরীণভাবে এমন বিক্ষোভ হবে, সেই সাথে ইসরায়েল এবং আমেরিকার হামলা মিলে শাসন ব্যবস্থার পরিবর্তন। এখন দেখা যাচ্ছে পুরো পরিস্থিতি ঘুরে গেছে। এখন আর কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। এখন ইরানের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা মার্কিন ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে সোচ্চার জনমত গড়ে উঠেছে। ফলে এখন আগে যেভাবে তারা চিন্তা করেছিল খুব দ্রুত সময়ের মধ্যে আমেরিকা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হবে, এখন দেখা যাচ্ছে না। এটা রীতিমতো একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে তাদের অংশ নিতে হচ্ছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই প্রস্তুত না। রিপাবলিকানদের বক্তব্য হচ্ছে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকা নিয়েই থাকবে রিপাবলিকানরা, এটাই তাদের স্বপ্ন। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ট্রাম্প এখন এমন প্যাচের মধ্যে পড়ছে নেতানিয়াহুর কৌশলে বা চাপে পড়ে, যে এখন সে সরে আসতে পারছে না। আবার এই মুহূর্তে সরে আসাটাও তার জন্য খুব লজ্জাজনক। নানা মিত্রদের মাধ্যমে, মধ্যপ্রাচ্যের নানা দেশের মাধ্যমে এখন সমঝোতার প্রস্তাব পাঠানো হচ্ছে, কিন্তু ইরান তাতে সাড়া দিচ্ছে না। ইরানের সাড়া দেওয়ার মতন অবস্থা নেই, কারণ প্রথম দফায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রধান ধর্মীয় নেতাকে জীবন দিতে হয়েছে, এরপরে আর সমঝোতার কোনো রাস্তা নেই। ফলে ইরান আর সমঝোতার পথেও যাচ্ছে না। আবার আমেরিকা লম্বা সময় ধরে যুদ্ধ করবে, এই যুদ্ধ পরিচালনা ব্যয় এত ব্যাপক, যেটা মানে হজম করা কঠিন। আভ্যন্তরীণভাবে উল্টা আমেরিকার ভেতরেই নীতি নির্ধারকরা কংগ্রেসে, সিনেটে সেখানে প্রশ্ন উঠতেছে যে কেন ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে এই ধরনের যুদ্ধে জড়ালো। ফলে বলা যায় যে একটা ফাঁদে পড়ছে, এবং ইরানও এখন দেখছে যে তারা আর মানে যদি তারা অল্পতে এখন মেনে যায়, মানে থেমে যায়, তাহলে আরো বড় বিপদ হবে। এই কারণে তারা সর্বব্যাপী মানে হামলা করছে, যাতে এই যুদ্ধটা একদম ছড়ায় যায়, সমস্ত বিভিন্ন দেশ যাতে অংশ নেয়, সেই চেষ্টা করছে, এবং ইরান সেক্ষেত্রে যথেষ্ট সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা দেখছে যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ইরান তৈরি করছে, যেখানে তারা আসলে আমেরিকার কাছ থেকে প্রোটেকশন পাচ্ছে না, বরং বিভিন্ন জায়গায় আমেরিকানরা আছে মধ্যপ্রাচ্যে, তাদেরকে বলা হচ্ছে দ্রুত মিডল ইস্ট ছেড়ে দাও। 14টা দেশ থেকে চলে যেতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই পর্যন্ত, 15টা দেশ। তাহলে যেখানে খোদ আমেরিকানরাই নিরাপদ বোধ করছে না, সেখানে তাহলে এই যে বছরকে বছর মার্কিন ঘাঁটি মানে ব্যয় বহন করা, তাদের তেল উত্তোলনের সুবিধা দেয়া, ইসরায়েলের ব্যাপারে চুপ থেকে তাহলে লাভ কি হচ্ছে? এখন গোটা মধ্যপ্রাচ্যে কিন্তু এই আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনা যেহেতু শুরু হয়েছে, এতে ট্রাম্প প্রশাসন ভয়ঙ্কর রকম চাপের মধ্যে পড়ছে। তারা এখন ভাবছে, তাদের আগের যে ভাবনা ছিল যে আভ্যন্তরীণভাবে বিক্ষোভ হবে এবং বাইরের তারা সাপোর্ট করবে এই খামেনির শাসন অবসানের জন্য, উল্টো দেখা যাচ্ছে যে খামেনির যে ইসলামী শাসন ব্যবস্থায়, সেই শাসন ব্যবস্থায় তারা চির ধরাতে পারেনি। সব মিলায় এখন ট্রাম্প
মহা সংকটে কি করবে, যুদ্ধ চালাবে নাকি চালাবে না, এই সিদ্ধান্ত নিতে তার এখন রীতিমতো গা ঘামতে শুরু করেছে দর্শক।